নমস্কার। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল ডিয়ার ডক্টর সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু অটিজম। তার জন্য আমরা আমাদের সেটে পেয়েছি ডক্টর সৌমেন অধিকারীকে। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, নমস্কার। স্বাগত আমাদের ডিয়ার ডক্টরে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আমি সৌমেন অধিকারী, স্পেশাল এডুকেটর অ্যান্ড ট্রেনার। স্পেশালি চাইল্ডদের নিডেড বাচ্চাদের নিয়ে আমি কাজ করে থাকি। দীর্ঘ 15 বছর ধরে আমি এই রায়গঞ্জে কাজ করে আসছি। আপনাকে আমরা সকলে চিনি যারা আমরা রায়গঞ্জবাসী রয়েছি। একটা স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করা কিন্তু অন্যরকম একটা ব্যাপার, অন্যরকম একটা অনুভূতি। হয়তো অনেক সমস্যা এসেছে আপনার জীবনে এবং অনেককে হাসি মুখে ফেরাতে পেরেছেন আবার স্বাভাবিক জীবনে, এরকমও তো হয়েছে নিশ্চয়ই। তো সেই অভিজ্ঞতা, সেই অনুভূতি একটু যদি ছোট্ট করে শুনি। অনেক বাচ্চা আছে যারা আর্লি ডিটেকশন হচ্ছে, খুব অল্প বয়সে ডিটেকশন করা যাচ্ছে যে বাচ্চাটা কথা বলছে না, একটু একটু অন্যরকম, তারা মিশতে চাইছে না সমাজে, একটু বন্ধুত্ব করতে অসুবিধা হচ্ছে। তারা যদি তাদেরকে যদি ঠিকঠাক আর্লি ডিটেকশন করে আর্লি ইন্টারভেনশন করা যায়, প্রথমেই যদি তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া যায়, ট্রিটমেন্ট বলতে তাদেরকে যদি ঠিকঠাকভাবে প্রপার গাইড করা যায়, তারা কিন্তু নর্মাল মেন স্ট্রিমিংয়ে ফিরে আসতে পারছে এবং স্কুলেও যেতে পারছে, তাদের স্পিচও ডেভেলপ হচ্ছে, সমস্ত কিছু। আচ্ছা, নরমাল স্কুলে যেতে পারছে তারা? হ্যাঁ, মানে স্পেশাল চাইল্ডদের জন্য যে স্কুলগুলো রয়েছে সেটা বাদেও নরমাল স্কুলে যেতে পারছে, যেটা একদম সমস্ত বাচ্চাদের জন্য রয়েছে যে সমস্ত স্কুল। নিশ্চয়ই। আচ্ছা, সবার আগে ছোট করে এটা জানতে চাইবো যে অ্যাকচুয়ালি আমরা জানি না একদম সোজা কথায় বলতে অটিজম কি? অটিজম বলতে কি বোঝায়? কখন বুঝবো বাচ্চার অটিজম হয়েছে? অটিজম কথার অর্থ হচ্ছে যে আত্মমগ্নতা, যাকে বলতে হয় যে বাচ্চা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। এটা এমন একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেখানে বাচ্চা জন্মের পর থেকে ডেভেলপমেন্টাল পিরিয়ডে তার সোশ্যালাইজেশন, সামাজিক মেলামেশা, ভাষা, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবং মোটর স্কিল লার্নিংয়ের ক্ষেত্রে, শিক্ষণের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে থাকে। যার জন্য কী হয়, পরবর্তীকালে গিয়ে পরিবেশে গিয়ে সে নিজেকে মানিয়ে নিতে পারে না, পরিবেশ থেকে সে নিজেকে উইথড্রল করে নেয়, যার জন্য তারা নিজেদের মধ্যে নিজেরাকে ব্যস্ত রাখে, অন্যের সঙ্গে মিশতে চায় না। এটাই একটা আলাদা জগৎ করে নেয় কি? হ্যাঁ, নিজস্ব একটা নিজেকে ব্যস্ত রাখার জন্য একটা আলাদা জগৎ এটা তৈরি করে নেয়। আচ্ছা, তো এর লক্ষণগুলো কি কি? এই যে একটু অন্যমনস্কতা ছাড়াও কি কি লক্ষণ রয়েছে? লক্ষণ আমরা খুব ছোটবেলায় আমরা কিভাবে বুঝবো যে বাচ্চাটার মধ্যে অটিজম বা লক্ষণগুলো দেখতে পাওয়া যায় কিরকম? দেখা যাচ্ছে যে মা ছোটবেলাতে 1.5-2 বছর বয়সে মা বাচ্চাকে নাম ধরে ডাকছে, বাচ্চা কিন্তু রেসপন্স করছে না। রেসপন্স বলতে ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে না বা কি বলে অ্যান্সার করা সেটাও যাচ্ছে না, নিজেই ব্যস্ত থাকছে। বা পরিবেশের আশেপাশে যদি কোনো শব্দ বা কোনো সাউন্ড হয়, বাচ্চারা ছোটোবেলার নেচার হচ্ছে সেটা গিয়ে দেখা, কি হচ্ছে, কোথা থেকে শব্দটা হচ্ছে, কত জোরে শব্দটা হচ্ছে, তারা সেটা ফিল করতে চায়, পরিবেশটাকে সে পরিচালনা করতে চায়। কিন্তু দেখা যাবে যে অটিস্টিক বাচ্চারা সেই জায়গাটা তারা করতে চায় না। এবং যেটা হচ্ছে যে ভাষার যে বিকাশটা, ছোটোবেলায় বাচ্চারা 1 বছর বয়সে যেমন বাবা বাবা মা মামা করে থাকে, সেই জায়গাটাও তারা অনেক সময় ডিলে হয়ে থাকে বা তারা শিখতে পারে না এবং তাদের ইমিটেশন স্কিলগুলো, অনুকরণ স্কিলগুলো তাদের বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ, তারা কোনো রকম পরিবর্তন, ধরুন যে জিনিসটা যেখানে আছে সেই জিনিসটা সেখানেই তাকে রাখতে হবে, সেটা যদি চেঞ্জ করা হয় সেটা সে মেনে নিতে পারে না। এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় বাচ্চারা বাবা যেটা বলছে সেটা তারা রিপিট করছে। বাবা বললো বল দাও, ও বলছে বল দাও, রিপিট করছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে উত্তর দেওয়া সেটা তারা দিতে পারে না, সেই জায়গাটা তাদের সমস্যা হয়ে থাকে। এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাই। সোশ্যালাইজেশনে তারা ছোটোবেলায় দুটো বন্ধুর সঙ্গে যে মিশে যাওয়া, সে মিশতেও তাদের সমস্যা হয়, মিশতে পারে না, কীভাবে মিশতে হবে তারা সে ব্যাপারটা বুঝতে পারে না। তো এই জায়গাগুলোর জন্য তারা অনেকটা পিছিয়ে থাকে সমাজ থেকে। এই লক্ষণগুলো আমরা সাধারণত দেখতে পারি। আচ্ছা, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলতে স্পেকট্রাম কথার অর্থ হচ্ছে একগুচ্ছ সমস্যা, মানে একটা ছাতার তলে অনেকগুলো সমস্যা দেখতে পাওয়া যায়। যেমন আমি বললাম, দেখা যাচ্ছে বাচ্চাটা খুব হাইপার অ্যাক্টিভ, বাচ্চার অ্যাটেনশনের সমস্যা হচ্ছে, বাচ্চার স্পিচ আর ল্যাঙ্গুয়েজটা ডেভেলপমেন্ট হচ্ছে না। তারপরে দেখা যায় বাচ্চার বুদ্ধিটা সাধারণত থেকে একটু কম আছে। সব বাচ্চার ক্ষেত্রে থাকবে, সব ক্যাটাগরির মধ্যে যে সব বাচ্চার মধ্যে যে এই সমস্যাগুলো একসঙ্গে থাকবে তাও না, কিন্তু কিছু কিছু বাচ্চার মধ্যে এই তিনটে একসঙ্গে এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। অনেক বাচ্চার মধ্যে দেখা যায় যে নতুন যে মোটর স্কিলগুলো, যেমন সেলফ হেল্প স্কিল, যেমন যে নিজে জামা কাপড় পরা,
নিজে স্নান করা, নিজে ব্রাশ করা, হ্যাঁ, নিজে প্যান্ট পরা, হ্যাঁ, নিজে প্যান্ট করা, এই যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো বাচ্চারা আমরা কি হয় জন্মের সাথে সাথে বাবা মার কাছ থেকে বা পরিবেশ থেকে এগুলো শিখে থাকি, কিন্তু এই বাচ্চাদের অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কি তারা এটা সময়ের সাথে সাথে শিখে উঠতে পারে না। এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায় ফিচার। আচ্ছা, তো যখন একটি বাচ্চার মানসিক প্রতিবন্ধকতা থাকে তো তার সঙ্গে অটিজমের পার্থক্যটা কোথায়? মানে কি দুটো কি একই না কোনো তফাৎ রয়েছে সেখানে? খুব ভালো প্রশ্ন করেছেন। অটিজম আর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা মানসিক প্রতিবন্ধী দুটো কিন্তু সেম জিনিস নয়। অটিজম বাচ্চারা যেটা হয় ওদের যে বিভিন্ন এরিয়াগুলো থাকে, যেমন হচ্ছে পার্সোনাল, নিজের কাজ নিজে করা, সোশ্যালাইজেশন, সমাজে মেলামেশা, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তারপরে বুদ্ধির বিকাশ, এদের গ্রাফটা থাকে আপ অ্যান্ড ডাউন, কম বেশি। দেখা যাচ্ছে যে সে নিজের কাজটা ভালো করছে কিন্তু বুদ্ধির দিকটা সে কম আছে, সে স্পিচটা ঠিকঠাক বলছে কিন্তু তার যে নিজের কাজগুলো সে নিজে ঠিকমতো করতে পারছে না। আবার এরকম হতে পারে অটিস্টিক বাচ্চা এরকমও কাজ করতে দেখতে আমি ক্লিনিকে আমি দেখেছি কাজ করে, যে তারা গিফটেড হয়, তাদের আইকিউ খুব ভালো, তারা একটা বাইরে একটা কোনো ছবি দেখে সে এত সুন্দরভাবে ছবিটা এঁকে দেবে কল্পনা করে জিনিসটা দেখে আমরা নিজেরাও করতে পারবো না, তারা গিফটেডও হয়। কিন্তু মেন্টাল রিটার্ডেশন বা মানসিক প্রতিবন্ধী যেটা হয় তাদের অ্যাভারেজ তাদের যে পারফরমেন্স থাকে, মানে ধরা যায় যে নিজের কাজ, সেলফ হেল্প স্কিল, সোশ্যাল স্কিল, একাডেমিক বা বুদ্ধির বিকাশ অ্যাভারেজের থেকে কম হয়, সব লেভেলের এরিয়াতে অ্যাভারেজের থেকে কম থাকে। এটাই হচ্ছে তাদের সঙ্গে অটিজমের মূল পার্থক্য। আচ্ছা, মানে আচ্ছা, ওরা কি একটা নিজেদের সুন্দর করে জগৎ বানিয়ে নিতে ভালোবাসে এই ধরনের বাচ্চারা যারা অটিজমে আক্রান্ত? অটিজমের যে ব্যাপারটা যেটা হচ্ছে যে তারা কমিউনিকেশন করতে চায় কিন্তু কিভাবে কমিউনিকেশন করতে হবে সেটা তারা জানে না। না জানার জন্য কি হয়, নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য কি হয়, নিজেদেরকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে দেয়। কোনো একটা জিনিস নিয়ে হয়তো সুতো নিয়ে সে খেলছে, সেটাকে সে ভালোবাসছে একটু অন্যরকম ভাবে, বা কোনো একটা শুধু শুধু একটা ধরুন একটা কৌটো পেলো, কৌটাকে নিয়ে দেখছে, বা কোনো একটা ফ্যান ঘুরছে সেই ঘোড়াটাকে দেখতে সে পছন্দ করছে। আমরা কি হয় ছোট বাচ্চারা বা আমরা একটা ঘরে যখন ঢুকি ওভারঅল জিনিস দেখি যে ঘরে কি কি আছে না আছে, কিন্তু অটিস্টিক বাচ্চারা ভীষণভাবে একটা জিনিসের উপর ফোকাস করে। মানে ঘরে ঢুকলো, সে একটা দেখলো যে একটা সুতো পড়ে আছে, সুতোটা দুলছে, সে সেটার দিকে ফোকাস করছে। এটার একটা সুবিধা কি হচ্ছে, সেই জায়গাটা ফোকাস করার অ্যাটেনশন দেওয়ার জন্য কি হয় সেটা নিয়ে সে কিন্তু পরবর্তীকালে কোনো ভালো জিনিস করা, মানে সেই স্কিলটাকে কাজে লাগিয়ে অনেক ভালো ভালো কাজ করানো যেতে তারা পারে। অনেক কিছু সৃষ্টি করতে পারে। হ্যাঁ, সেই জায়গাটাকে নিয়ে সে একটা স্পেসিফিক কিছু একটা কাজ করতে পারে, তার অ্যাটেনশনটা ওখানেই ফোকাস থাকে, যেখানে আমাদের অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে যায় দেখার ক্ষেত্রে। আমরা বেশ কিছুদিন আগে একটি সিনেমা দেখেছিলাম, তারে জমিন পর। আমার মনে হয় অটিজম এই ধরনের বাচ্চাদের নিয়ে হয়তো সেই সিনেমাটি হয়েছিল, এবং ভীষণ এই ছবি আঁকা যে কথাটা বললেন এটা কিন্তু আমরা দেখেছিলাম যে ও পড়াশোনা করছে না, কারো কথা শুনছে না, একটা বল নিয়ে নিজের মতো করে থাকছে, নিজেকে গুটিয়ে, কিন্তু দুর্দান্ত ছবি আঁকে। এটা কি এবার এই যে এটা আমরা সমাজে সবাই দেখেছি যে অটিজম বাচ্চারা এই রকম ধরনের হয়, সেক্ষেত্রে কি আমরা ধরে নিতে পারি এই ছবি আঁকা এছাড়া কি এরা গান গাওয়া, নাচ করা, এরকম টাইপের ব্যাপারগুলো কি করতে পছন্দ করে বেশি পড়াশোনার চাইতে? এরকম কেন, আমি যখন ইনস্টিটিউটে স্টাডি করেছিলাম একটি অটিস্টিক বাচ্চা এত সুন্দর সংস্কৃত শ্লোক না দেখে বলছে যেটা আমরা বলতে পারবো না। তাদের মেমোরি এত, তাদের বুদ্ধির দিক থেকে কোনো সমস্যা নেই, তাদের বুদ্ধি নর্মাল থাকে, বুদ্ধির দিক থেকে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের কিছু কিছু অটিস্টিক বাচ্চাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে সমস্যা হয়। ধরুন একটা অটিস্টিক বাচ্চা কথা বলছে কিন্তু আমরা কথা বলার সময় কি আমরা হাত পা নাড়ি, অঙ্গভঙ্গি করি, কিন্তু ওই অটিস্টিক বাচ্চার ক্ষেত্রে কি হয়, সে হয়তো কথাটা বলে দেবে, সুন্দরভাবে বলবে, কিন্তু তার অঙ্গভঙ্গিমার ক্ষেত্রে তার সমস্যা থাকবে। আচ্ছা, মানে তাদের বিভিন্ন এরিয়াগুলো, ওই যে বললাম যে বিভিন্ন এরিয়াগুলো তার মানে আপ অ্যান্ড ডাউন থাকে, সেই জন্য সে কথা বলছে। যেন আমরা কথা বলতে গেলে আমরা হাত নাড়ছি, কথা বলছি, মুভমেন্ট করছি, কিন্তু অটিস্টিক বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারগুলো থাকে না, গেস্টারগুলো অনেকটা কম থাকে। আচ্ছা, এই ব্যাপারটা কি অনেকটা জেনেটিক? হ্যাঁ, জেনেটিক। এখন এইটার কারণটা এখনো আমরা কিন্তু কেউ বলতে পারিনি যে হ্যাঁ এটার জন্যই বাচ্চাটা হচ্ছে। মেবি জেনেটিক হতে পারে, কিন্তু জেনেটিকের জন্যই যে হবেই এমন কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, হলেও হতে পারে। তো এই রোগটির সমাজে প্রভাব কতটা? না, এটা আগে আমি বলি, এটা কোনো রোগ নয় যে রোগ হলে কি হয় আমরা যেমন ওষুধ দিয়ে ডিজিজ ভালো হয়ে যায়, এটা কোনো রোগ নয়, এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। যে কোনো কারণে, জিনগত কারণে, মানে একটা জিনের না অনেকগুলো জিনের সমন্বয় বাচ্চার একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে গেছে, যার জন্য বাচ্চার বিভিন্ন যে বিকাশগত
যে ডেভেলপমেন্ট হুম। সেই জায়গাটা বাধাপ্রাপ্ত হয়, যেমন আচ্ছা। সোশ্যাল, একাডেমিক, কগনিটিভ, হ্যাঁ, প্লে, এইসব বিভিন্ন এরিয়া, বাচ্চাদের যে এরিয়াগুলো থাকে ডেভেলপমেন্টের সময়, সেই এরিয়াগুলো তার মানে এফেক্টেড কোনো হয়। রোগের আওতায় একে ফেলতে পারে না, রোগ হলে তো তার ওষুধ দিলাম ভালো হয়ে যাবে, কিন্তু অটিজম কিন্তু কোনোভাবে ভালো হয় না, কিন্তু তার ট্রেনিং এর মাধ্যমে, প্রপার থেরাপি, প্রপার ট্রেনিং, প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে, গাইডেন্স এর মাধ্যমে প্যারেন্টসের, তারা কিন্তু স্কিলটাকে ডেভেলপ করা যেতে পারে, তারা কিন্তু উন্নত জীবনযাত্রা লিড করতে পারে, কিন্তু অটিজম কিওর হয়ে যাবে না, যেহেতু এটা ডিজিজ নয়। আচ্ছা, কিভাবে ডায়াগনোজ করা হয় সেই ক্ষেত্রে? অটিজম ডায়াগনোসিসের জন্য কোনো টেস্ট নেই, যেমন ব্লাড টেস্ট বা এমআরআই টেস্ট, এরকম কোনো টেস্ট নেই। কিছু টুলস আছে যেখানে ডেভেলপমেন্টাল থেরাপিস্ট বা ডক্টর বা সাইকোলজিস্টরা এই টুলসগুলোকে ব্যবহার করে তার স্কেলটাকে আইডেন্টিফাই করে, যে আচ্ছা। সে কোন ক্যাটাগরিতে, মাইল্ড হবে না মডারেট হবে না সিভিয়ার হবে, সেই টুলসটাকে ব্যবহার করা হয়, করে আমরা সেটাকে ডায়াগনোসিস করে থাকি স্পেশালিস্টরা। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু আমাদের ফেসবুক লাইভ চলছে, তো সেই ক্ষেত্রে কিছু প্রশ্ন কিন্তু এসছে। তার মধ্যে একটা প্রশ্ন আমার মনে হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, যে আমার বাচ্চা 2.5 বছর বয়স হয়েছে, এখনো পর্যন্ত কথা বলছে না, তাহলে কি বলতে পারি ও অটিস্টিক চাইল্ড? না, দেখুন, যে অটিস্টিক বলতে গেলে তার আগে কিছুগুলো ফিচার্স, অটিস্টিক আর ডিলে স্পিচ ডেভেলপমেন্ট, এই দুটো জিনিস কিন্তু আপাত দৃষ্টিতে দেখে এক মনে হলো কেউ দুটোর মধ্যে পার্থক্য আছে। স্পিচ, যখনই আমরা কথা বলি স্পিচের কথা, তখন যেটা হয় যে স্পিচকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে যে বোঝা, একটা হচ্ছে যে কথা বলছি সেগুলোকে বোঝা, রিসেপটিভ, আর একটা হচ্ছে এক্সপ্রেসিভ, বলা। বাচ্চা যদি বুঝতে না পারে, বাচ্চা কিন্তু কথা বলতে পারবে না। এবার ডিলে স্পিচ যাদের হয়, তারা কিন্তু সমস্ত মানে কথা তারা কিন্তু বুঝতে পারে। যেমন আমি যদি বলি ফ্যান কোথায়, লাইট কোনটা, তোমার মাথা দেখো, তোমার হাত দেখো, সে বলছে না, বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু সে কিন্তু দেখাতে পারছে। হ্যাঁ, এবার যেটা হচ্ছে অটিস্টিক বাচ্চার ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে যে তার ক্ষেত্রে সেই জায়গাটা বুঝতেই পারছে না, সে মাথা কোনটা, তার হাত কোনটা, কোনটাকে ফ্যান বলে, কোনটাকে লাইট বলে। এবার এটা দুটো কারণে হতে পারে, এগুলো দুটো কারণে অনেকগুলো কারণেই হতে পারে। একটা হচ্ছে দেখা যাচ্ছে যে বাচ্চা মেমোরিতে স্টোর করে রাখতে পারছে না, যে কোনটা লাইট কোনটা ফ্যান বলছে, আমরা সবকিছুকে লাইট বলছি না, আমরা এটাকে ফ্যান বলছি না, নির্দিষ্ট জায়গাটা, সিম্বলটা আমাদের মেমোরিতে আছে। কিন্তু সেটা যদি বাচ্চা মেমোরিতে রাখতে না পারে, তাহলে বাচ্চা কখনোই আইডেন্টিফাই, চিহ্নিতকরণ করতে পারবে না, বা বাচ্চা বলতে পারবে না। ঠিক আছে? এবার অটিস্টিক বাচ্চার ক্ষেত্রে কি হয়, অনেক সময় তাদের যদি আইকিউ যদি কম থাকে, বা তারা যদি মনে করতে না পারে, হ্যাঁ, তাহলে তারা দেখাতে পারবে না। বা আরেকটা যেটা, সেন্সরি ইনপুট যদি বাচ্চার মধ্যে না থাকে, মানে স্টিমুলেশনটা ঠিকমতো তার মাথায়, ব্রেন অবধি যাচ্ছেই না, যেটা বলছি সে সেটা মনোযোগ দিচ্ছেই না। আমি বাচ্চাকে বলছি বারে বারে, এটাকে ফ্যান বলে, দেখো এটা ফ্যান, দেখো এটাকে টিভি বলে, দেখো এটাকে হাত বলে, কিন্তু বাচ্চা সেই আমি যে কথাটা বলছি সে আমার দিকে দেখছেও না, আই কন্টাক্টও করছে না, প্লাস আমার কথাটা অ্যাটেনশনও দিচ্ছে না, মনোযোগ দিচ্ছে না। যদি বাচ্চা মনোযোগ না দেয়, আমি যে কথাটা বলছি সে যদি না দেখে আমার মুখের দিকে, তাহলে তো বাচ্চা কখনোই ওই শব্দটা তার মেমোরিতে যাবে না। তো এইখানে অটিস্টিক বাচ্চার এই জায়গাটা সমস্যা থাকে, সেই সেন্সরি প্রবলেমটা থাকে। কিন্তু যারা ডিলে ডেভেলপমেন্ট, তাদের কিন্তু এই সমস্যাটা থাকে না, তারা কিন্তু ইনপুটটা নেয়, তারা কিন্তু মনোযোগ সহকারে শোনে বা দেখে যে আমি কি বলতে চাইছি, সে অ্যাটেনশনটা দেয়। এখানে অটিস্টিক বাচ্চার সঙ্গে ডিলে স্পিচ ডেভেলপমেন্টের কিন্তু পার্থক্যটা আছে। খুব ভালো ভালো কথা কিন্তু আমরা জানতে পাচ্ছি। তো আমাদের এই ডিয়ার ডক্টরে যে এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, সব থেকে হাটকে আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুরা এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন, তাদের বাড়িতেও হয়তো ছোট ছোট শিশুরা রয়েছে, এবং কোন বয়স থেকে তারা একটা অ্যাটেনশন নিয়ে নেবেন বা ভাববেন যে আমার বাচ্চাকে কখন ডাক্তার দেখানো উচিত বা কখন কথা বলানো উচিত, এবং কোন বয়স থেকে কি কি সমস্যা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা উচিত, তার জন্য আমার মনে হয় আমাদের ডিয়ার ডক্টরের অনুষ্ঠানগুলো দেখা উচিত। আর আমাদের এই ডিয়ার ডক্টর যে আমাদের ফেসবুকে লাইভ চলছে এই মুহূর্তে, আপনারা সেখানে কোনো সমস্যা থাকলে জানাতে পারেন। এছাড়াও আমাদের ইউটিউবে রাই বাংলা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের যে কোনো ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন। নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন অবশ্যই, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। আর তার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো যেটা বলছিলাম, আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, যে আপনি কি কিছু বলতে চাইছেন? আমি বলছিলাম, সেটা হচ্ছে যে দেখুন,
যেটা হচ্ছে যত আর্লি স্টিমুলেশন দেওয়া যাবে, সে ডিলে স্পিচই হোক বা অটিজমই হোক, যত আর্লি স্টিমুলেশন দেওয়া যাবে। অ্যাকচুয়ালি এই লকডাউনের সময় বা বাবা মারা এই ওয়ার্কিং হাজব্যান্ড ওয়াইফ হওয়ার জন্য, প্যারেন্টস হওয়ার জন্য কি আর বাচ্চাকে তারা স্টিমুলেশন দিতে পারে না, যে বাচ্চার সঙ্গে যে বাচ্চার মতো করে কথা বলা। আমরা কথা বলি, কিন্তু অনেক দাদু দিদিরা কথা বলে, কিন্তু বাচ্চার মতো করে কথা বলার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমরা যেটা হচ্ছে বাচ্চার সঙ্গে কথা বলছি, কিন্তু কোনো কংক্রিট কথা বলছি না। কংক্রিট কথা বলতে ধরুন আমি বাচ্চার সঙ্গে বলছি যে কথা বলছি, তুমি ভালো আছো, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ভালোটা বাচ্চা বুঝতে অসুবিধা হয়। কিন্তু আমি বাচ্চাকে যদি বলি তুমি বলটা আনো, বলটা বাচ্চা দেখতে পাচ্ছে, নিয়ে আসতে পারছে, এই অ্যাকশন, এই ধরনের বাচ্চার সঙ্গে কোয়ালিটি অফ টকিং বাড়াতে হবে, নট এ কোয়ান্টিটি। বাচ্চার সঙ্গে অনেক কথা বললাম, কিন্তু বাচ্চার সঙ্গে কোয়ালিটি টকিং হলো না, বাচ্চা বুঝতে পারলো না, তাহলে কিন্তু বাচ্চা স্পিচ ডেভেলপ করবে না, সে অটিজমই হোক আর ডিলে স্পিচই হোক। খুব ভালো কথা একটা মাথায় এলো আমার, যে আমার দর্শক বন্ধুরা হয়তো এটা জানতে চাইবেন যে থেরাপি, মানে আপনাদের তো একটা থেরাপি চলছে রীতিমতো, সেই থেরাপিটা এইরকম ধরনের কি হয় যে বাবা মাকেও আমাদের বুঝিয়ে দিতে হয় বা আপনাদের বুঝিয়ে দিতে হয় যে এই ধরনের, যেটা বললেন আপনি কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে পার্থক্য রয়েছে, তো সেটা কি বাবা মার ক্ষেত্রেও হয়ে থাকে বাড়িতে একটা হোমওয়ার্ক টাইপ? একদম যে বাবা মারা বাচ্চার সঙ্গে যদি আধ ঘন্টা, ধরুন সারাদিন দরকার নেই, বাচ্চার সঙ্গে আমি আধ ঘন্টা কথা বলবো, কিন্তু কোয়ালিটি অফ টকিংটা যেন হয় বাচ্চার সঙ্গে, সেইটুকু আধ ঘন্টা শুধু বাচ্চার জন্যই আমি দেবো, যাতে বাচ্চা বুঝতে পারে। বাচ্চার সঙ্গে বিভিন্ন রকম, দেখুন বাড়িতে অনেক জিনিসপত্র থাকে, ধরুন বাচ্চার মোবাইল ঘাঁটছে, বাচ্চার ধরুন বল নিয়ে আসছে, বাচ্চাকে ছোটো ছোটো ইনস্ট্রাকশন দেওয়া, বা বাচ্চাকে ছোটো ছোটো বলে দাঁড়াও, বসে আছে বাচ্চাকে বললাম দাঁড়াও, বাচ্চা দাঁড়ালো না, বাচ্চাকে ধরে দাঁড় করালাম, বাচ্চা তবে বুঝতে পারবে দাঁড়াও বলতে দাঁড় করানোকে বোঝায়। বাচ্চাকে বললাম বসো, বাচ্চা বসলো, বাচ্চাকে ধরে আমি ডাকলাম এখানে এসো, বাচ্চা আসলো না, বাচ্চাকে আমি নিয়ে আসলাম। এই যে অ্যাক্টিভিটিগুলো, বা ধরুন আমি যে সারাদিনের যে কাজগুলো করছি, ধরুন বাচ্চাকে আমি বললাম ব্রাশ করো, ব্রাশ ধরো, বাচ্চা ব্রাশ ধরলো, বাচ্চাকে বললাম আমি আস্তে আস্তে কিন্তু ইনস্ট্রাকশনটা পরিমাণটা বাড়াচ্ছি, ডান হাতে ব্রাশ ধরো, তাহলে বাচ্চার ডান হাত সম্বন্ধে একটা কনসেপ্ট হলো, হাত সম্বন্ধে একটা কনসেপ্ট হলো। বাচ্চাকে বললাম চুল আঁচড়াও, চিরুনি দাও, এই ছোটো ছোটো ইনস্ট্রাকশন, যাতে বাচ্চা কংক্রিটভাবে বুঝতে পারে। চিরুনি বাচ্চার সামনে থাকলো, বাচ্চাকে বললাম চিরুনি দাও, বাচ্চা চিরুনি দিল। এই যে ছোটো ছোটো কাজগুলো যদি আমরা করি বাচ্চার সঙ্গে, বাচ্চার কিন্তু অটোমেটিক্যালি রিসিপটিভ ল্যাঙ্গুয়েজটা বাচ্চার কিন্তু ইমপ্রুভ করে, বাচ্চা বোঝার ব্যাপারটা বাচ্চা কিন্তু অনেক কংক্রিট হবে। বাচ্চাকে বললাম দরজা খোলো, দরজার কাছে নিয়ে গিয়ে বাচ্চাকে বললাম দরজা খোলো, বাচ্চা দরজা খুললো। আচ্ছা, আবার উল্টোভাবে প্রথমে আমি 7 দিন বললাম দরজা খোলো, তারপরে 7 দিন বাদে বললাম আমি গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম, তখন বাচ্চাকে আমি পজ করলাম, দরজা, বাচ্চা পজ দিয়ে বললাম, বাচ্চা দেখুন রেসপন্স করছে কিনা, বাচ্চা কি বলছে, একটু ওয়েট করে যান, পজ দিন, দেখুন বাচ্চা খোলো বলছে কিনা। বা বাচ্চাকে আমি বললাম যে তুমি বল দাও, বলটা বাচ্চার কাছে থাকলো, বলটা হাতটা চেয়ে বলছে ক্লু দিলাম বাচ্চাকে, বলটা দাও, বাচ্চা বলটা দিল। এই যে ব্যাপারগুলো, যে অ্যাকশনের সঙ্গে আমি কথাগুলো যখন বলছি, বাচ্চার সেই গ্রহণযোগ্যতাটা, বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা অনেক বেশি ইমপ্রুভ হবে। আচ্ছা, কত বয়স থেকে বোঝা যাবে যে এরকম একটা সমস্যা রয়েছে কিনা, মানে মা বাবারা কিভাবে বুঝবেন কোন বয়স থেকে? মোটামুটি আমরা যেটা 1 বছর বয়স থেকে, 1 থেকে 1.5 বছর বয়স থেকে আমরা বুঝতে পারি, 1 থেকে 1.5 বছর বয়সে। কারণ বাচ্চারা দেখুন মা বাবা ওয়ান ওয়ার্ড গুলো, দাদা দিদি, এগুলো বলছে কিনা, এবং সেগুলো যদি বলেও অন ডিমান্ড বলছে কিনা, বাবাকে দেখে বাবা বলছে কিনা, মাকে দেখে মা বলছে কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো যেমন মাথা দেখাতে বলছি, বাচ্চা সেই জায়গাগুলো আইডেন্টিফাই করতে পারছে কিনা, ছোট ছোট বেলাতেই আপনি বুঝতে পারবেন। বা নাম ধরে ডাকলে বাচ্চা আসছে কিনা, বা আপনার দিকে তাকাচ্ছে কিনা, রেসপন্স করছে কিনা, এগুলো দেখে মোটামুটি আমরা বুঝতে পারি যে বাচ্চার মধ্যে অন্য ধরনের সমস্যা আসছে কিনা। আচ্ছা, ফেসবুকে আরো একটি প্রশ্ন এসেছে যে আমার বাচ্চা অনেক দিন হয়ে গেল হাঁটানো শেখাচ্ছি কিন্তু হাঁটছে না, এটা কি এই রোগের সমস্যার জন্য হচ্ছে? তুমিও রোগই বললেন ব্যাপারটাকে। না, রোগ নয় এটা, যেটা হচ্ছে এটাকে হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এবার ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেটা আছে, সে দেখতে হবে যে তার আদার্স মাইলস্টোনগুলো সে অ্যাচিভ করেছে কিনা, মানে কতদিনে অ্যাচিভ করেছে, ডিলে হয়েছে কিনা। ধরুন আমি বলছি একটা বাচ্চার 3 থেকে 6 মাসে বাচ্চা ঘাড় শক্ত হয়, 4 থেকে 5 মাসে বাচ্চা পাল্টি খায়, 8 মাসে বাচ্চা বসে, 1 বছরে বাচ্চা দাঁড়াতে শেখে, আর 1 থেকে 1.5 বছরের মধ্যে বাচ্চা হাঁটে। এখন আপনার যে আগের যে ডেভেলপমেন্টগুলো আছে, সেটা তার মতো ঠিকমতো ডেভেলপ হয়েছে কিনা, তো সেটা আমাকে আগে দেখতে হবে সেই ডেভেলপমেন্টে, এবং অ্যাসোসিয়েটেড তার কোনো সেন্সরি ইস্যু আছে কিনা।
সেগুলোকেও আমাদেরকে দেখতে হবে যে স্পিচটা ডিলে আছে কিনা, বা তার আদার্স সেন্সরি যে ফ্যামিলি মেম্বারদেরকে চেনা বা আইডেন্টিফাই করা, বা সমাজে বন্ধুদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, চোখের দিকে তাকিয়ে কথা বলা, এইভাবে এই যে ব্যাপারগুলো, টোটাল ব্যাপারগুলো ওভারঅল ডেভেলপমেন্টটা ঠিক আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, প্লাস তার যে মোটর ডেভেলপমেন্ট, এই যে মাইলস্টোন যেগুলো আছে সেগুলো সে কতদিনে অ্যাচিভ করেছে, ডিলে আছে কিনা, আচ্ছা। সেটা দেখে ডায়াগনোসিস করতে হবে। তো সেন্সরি ডিফিকাল্টি বলতে কি ধরনের হয় এই সব বাচ্চাদের? সেন্সরি ডিফিকাল্টি বলতে আমাদের যে সেন্সরি অর্গান আছে, যেমন আমরা যা কিছু শিখি আমরা সেন্সরি অর্গানের মাধ্যমে শিখি, যেমন আমরা দেখি ভিশন, হিয়ারিং, কান, হ্যাঁ, প্রোপ্রিওসেপটিভ, ভেস্টিবুলার, ব্যালেন্স, আমাদের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে ভেস্টিবুলার, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমরা টাচের মাধ্যমে ট্যাকটাইল সেন্সেশন, টেস্ট, স্বাদের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস সম্বন্ধে ওয়াকিবহল হই। কোনো বাচ্চা দেখবেন ছোটোবেলায় কোনো জিনিস পেলে আগে সেটাকে মুখে দেয়, সে টেক্সচারটাকে নেওয়ার চেষ্টা করে, যে বাচ্চা এটা খেতে কীরকম, স্বাদটা কীরকম, বাচ্চা ছুঁড়ে ফেলে দেয়, যে তার সাউন্ডটা কীরকম হয় সেটাকে, বাচ্চা কোনো টয়েস দিয়ে দেখুন এক্সপ্লোর করে, নাড়াচাড়া করে, এগুলোর মাধ্যমে সে দেখুন মাধ্যমে সে বিভিন্ন পরিবেশ থেকে তার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাকে সঞ্চয় করে, বা বাচ্চা খুব লাফাচ্ছে, এক জায়গায় ধরে খুব লাফাচ্ছে, সে জয়েন্টের উপর কম্প্রেশন করে, প্রোপ্রিওসেপটিভ সে করে। কোনো বাচ্চাকে আমরা ছোটোবেলা থেকে দোলাই তার ভেস্টিবুলার স্টিমুলেশন করি, তাতে তার ব্যালেন্সটাকে ইমপ্রুভ হয়। এই যে ডেভেলপমেন্টটা যদি সেন্সরি স্টিমুলেশন যদি বাচ্চা কোনো একটা কারণে যদি কম পায় বা যদি না পায় বা বেশি পায়, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে কিন্তু লার্নিংয়ে কিন্তু তার এফেক্টেড হবে। আচ্ছা। মানে এই যে স্পিচ বলুন, কগনিটিভ বলুন, সোশ্যাল স্কিল বলুন, হ্যাঁ, তারা কিন্তু এফেক্টেড হবে, এবং যেটা পরবর্তীকালে আপনার একাডেমিকে বাচ্চার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। আচ্ছা, তো এই অটিজমের চিকিৎসা কি? না, অটিজমের যেটা চিকিৎসা হচ্ছে যে আমরা এই অটিজমকে বিভিন্ন রকম থেরাপি, একটা টিম ওয়ার্ক দরকার পড়ে, বিভিন্ন রকম থেরাপির জন্য একটা টিম ওয়ার্ক লাগে, যেমন যেখানে আমরা অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর, কাউন্সিলার, সাইকোলজিস্ট এবং ডেভেলপমেন্টাল যে ডক্টর আছে, টোটাল টিম নিয়ে একটা বাচ্চাকে আমরা বিভিন্ন রকম প্ল্যানিং করে থাকি বা ম্যানেজমেন্ট করে থাকি, এবং তারা বাচ্চার ইমপ্রুভমেন্টের জন্য টার্গেট সেট করে থাকি। আচ্ছা, তো এই ধরনের বাচ্চাদের কথা বলতে কি বেশিরভাগ সমস্যা? না, কথা তো একটা পার্ট, কিন্তু এদের যেটা সেটা হচ্ছে কমিউনিকেশনে সেটা সমস্যা হয়। আচ্ছা। এটা কমিউনিকেশন বলতে দেখুন, আজকে আমি আপনার সঙ্গে ভাব বিনিময় করছি, হ্যাঁ, কিন্তু আমি যদি ঠিক আছে কথা বলতে হবে, কিন্তু আমি যদি ভাব বিনিময় করতে না পারি, মানে ভাবের যে আদান প্রদান, আমরা যেটা চাইছি সেটা যদি আমি বোঝাতে না পারি, তাহলে বাচ্চার মধ্যে কিন্তু আচরণঘটিত সমস্যা দেখা দেবে। ধরুন বাচ্চার মধ্যে অনেক অটিস্টিক বাচ্চার মধ্যে দেখা যায় যে গার্জেনরা বলে বাচ্চারা খুব ভাইলেন্ট হয়ে যায়, ট্রান্সফর্ম করে জিনিসপত্র ছড়াছড়ি করে, হ্যাঁ, তো এই ধরনের সমস্যাগুলো হয়। কেন হয়? তারা নিজেদের মনের ভাবটা অন্যকে প্রকাশ করতে পারে না। তো তাই জন্য আমরা এটার অল্টারনেটিভ কমিউনিকেশন, মানে ভাবের আদান প্রদানের যাতে করতে পারে, তার জন্য বিভিন্ন রকম আমরা টেকনিক ইউজ করে থাকি, যাতে সে কমিউনিকেট করতে পারে এবং যাতে তার প্রবলেম বিহেভিয়ারটা অনেক কমে। আচ্ছা, আরেকটা প্রশ্ন পেয়েছি। আমার বাচ্চা মাটিতে নামালেই লাফিয়ে লাফিয়ে চলে, মনে হয় যেন পায়ে সূচ ফুটছে, এটা কেন? এটা এক ধরনের সেন্সরি ইম্পেয়ারমেন্ট। ছোটবেলায় বাচ্চারা দেখা যায় যে এটা যেটা হচ্ছে যে পায়ের গোড়ালিটা ফেলতে চায় না, টোয়ের উপর দিয়ে হাঁটে, ট্যাকটাইল ডিসফাংশনের জন্য হয়। মানে এরা পায়ে পাতে না? না, পায়ের জয়েন্টের কোনো সমস্যা থাকে না, কিন্তু তারা যে সেন্সেশন, মাটির যে সেন্সেশনটা, সেটা তারা নিতে পারে না, তার জন্য তারা পায়ের উপরে টো দিয়ে হাঁটে। কিন্তু তাদের যে সেন্সারি স্টিমুলেশন দেওয়া যায়, বিভিন্ন রকম টেক্সচারের উপর হাঁটানো, জয়েন্ট কম্প্রেশন, টেক্সচারের উপর যদি হাঁটানো যায়, তাদের যে সমস্যাটা অনেকটা আস্তে আস্তে কেটে যায়। বিভিন্ন টেক্সচারের উপর তাকে হাঁটাতে হবে, যেমন বালির ওপর, মাটির ওপর, হ্যাঁ, তো বিভিন্ন রকম ঘাসের ওপর, এসবের ওপর তাকে হাঁটাতে হবে। হাঁটালে এই সেন্সেশন যত বাচ্চা পাবে, তার এই সমস্যাটা আস্তে আস্তে অনেক কাটবে, প্লাস জয়েন্টের উপর কম্প্রেশন। এই ধরনের বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হবে এবং সমাজে আর 5টা মানুষের সাথে মিশতে শুরু করবে, তখন তাদের অ্যাক্টিভিটিগুলো কেমন হবে? সেগুলো কি নর্মাল বা ন্যাচারাল এরকম টাইপের হবে কি? না, এবার এটা ডিপেন্ড করে, এটা তো যেটা হচ্ছে যে বাচ্চার ডেভেলপমেন্টটা কীরকম হচ্ছে, কোন জায়গাটা বাধাপ্রাপ্ত হচ্ছে, তার যে ডেভেলপমেন্টটা সে যে ঠিকঠাক ছোটোবেলা থেকে স্টিমুলেশন যদি পায়, তাহলে তার ইমপ্রুভমেন্টটা, তার এই বাধাগুলো সে আস্তে আস্তে কাটিয়ে উঠবে, সে নর্মাল স্বাভাবিক লাইফে যতটা সম্ভব ফিরে আসবে। কিন্তু তার যদি আর্লি স্টিমুলেশন স্টার্ট না হয়, প্ল্যানিং যদি না হয়, তাহলে কিন্তু তার বিভিন্ন রকম সমস্যাগুলো দেখা দেবে। আচ্ছা, যখন বাচ্চাদের এই ব্যাপারগুলো খুব ভাবায় বাবা মাদের, যে এরা বড় হয়ে সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হবে,
এরা কিভাবে সমাজে বাবা মা না থাকলে চলবে, তো নিশ্চয়ই এই প্রশ্নগুলো আপনিও পান আপনার ক্লিনিকে। তো তাদের কিভাবে, আপনি তো একটা মানসিক সান্ত্বনা তাদেরকে দিতে হয়, তো দেখুন সেটা কিভাবে আমাদের দিয়ে থাকেন? আমাদের এইসব বাচ্চাদের ট্রেনিং বা থেরাপির একটাই উদ্দেশ্য, যাতে বাচ্চা স্বাবলম্বী হয়, বাবা মার অবর্তমানে তারা যাতে নিজের লাইফস্টাইল লিড করতে পারে, নিজের চলতে জামা পারে। পরা, হ্যাঁ, নিজের কাজগুলো নিজের করা। কাজ করা জীবনে। তাই জন্য এই যে স্পেসিফিক ফাংশনাল একাডেমিক বলে একটা জিনিস হয়, ফাংশনাল লিটারেসি, যেটা জীবনে চলার পথে তাকে শিখতে হবে। অনেক গ্রামের মানুষ আছে যারা পড়াশোনা জানে না, কিন্তু তারা নর্মাল লাইফ লিড করে। কিভাবে করে, কিরকম, সেটা হচ্ছে তার টাকা পয়সার একটু ট্রানজাকশন করা, একটু ঘড়িটা দেখা, হ্যাঁ, তার ক্যালেন্ডারটা একটু দেখা, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এইগুলো তাদেরকে তাদের নিজের কাজটা নিজে করা, নিজের জামা কাপড় পরা, নিজের খাওয়া দাওয়া করা, নিজের এই যে ব্যাপারগুলো, নিজের কাজগুলো যাতে সে নিজে করতে পারে, এটাই আমাদের আলটিমেটলি উদ্দেশ্য থাকে। তো এই ট্রিটমেন্টের ব্যাপারে আরেকটু যদি বিশদে শুনি, তাহলে আমার মনে হয় দর্শক বন্ধুদের একটু সুবিধা হবে। হ্যাঁ, এদের যেটা হচ্ছে যে বিভিন্ন রকম অকুপেশনাল থেরাপিস্ট আছেন, এরা বিভিন্ন রকম সেন্সরি যে ইস্যুগুলো থাকে সেটার উপর তারা কাজ করে থাকেন। স্পেশাল এডুকেটররা তাদের একাডেমিক যে দিকগুলো আছে, তারা ফাংশনাল একাডেমিক যে দিকগুলো আছে, তাদের পড়াশোনার যে ব্যাপার আছে, বুদ্ধির যে ব্যাপারগুলো আছে, তারা সেটাকে গাইড করে থাকে। এবং স্পিচ থেরাপিস্ট যারা আছে, তারা বিভিন্ন রকম স্পিচের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য, অল্টারনেটিভ কমিউনিকেশন, ভাবের আদান প্রদানের জন্য বিভিন্ন রকম স্টিমুলেশন দিয়ে থাকেন বা থেরাপি দিয়ে থাকেন। সাইকোলজিস্টরা যারা আছেন, তারা বাচ্চা এবং প্যারেন্টসদের কাউন্সিলিং করে থাকে, যাতে গার্জেনরা বাচ্চাদের বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে তারা বুঝতে, তাদের সুবিধা হয়, তাদের বিহেভিয়ারগুলো যাতে ম্যানেজ করতে পারে। এই ধরনের কাজগুলো টোটাল টিমওয়ার্কভাবে অ্যাসেসমেন্ট করে বাচ্চার নিড অনুযায়ী তাদেরকে সাপোর্ট বা থেরাপি দেওয়া হয়ে থাকে। আচ্ছা, ইমপ্রুভমেন্ট কাদের মধ্যে সবথেকে বেশি দেখা যায়, কি ধরনের বাচ্চাদের মধ্যে? যাদের মাইল্ড থাকে, স্বল্প মাত্রা থাকে, তাদের মধ্যে ইমপ্রুভমেন্টটা অনেক বেশি ভালো দেখা যায়। মানে কি ধরনের, মানে নিশ্চয়ই ক্যাচি পাওয়ারটা কেমন থাকে তাদের মধ্যে? এবার যাদের দেখুন আইকিউ ভালো আছে, হ্যাঁ, তাদের ইমপ্রুভমেন্টটা ভালো হয় আর কি। অটিজমের আবার কতগুলো ভাগ থাকে, যে অ্যাসপারজার থাকে, হ্যাঁ, তারপরে অ্যাসপারজার থাকে, রেড সিনড্রোম থাকে, এই ধরনের বিভিন্ন রকম ভাগ আছে। তাদের মধ্যে অ্যাসপারজার সিনড্রোম যাদের থাকে, তাদের ইমপ্রুভমেন্টটা খুব ভালো হয়। আচ্ছা, এই নিয়ে তো আমরা অনেক কিছুই জানলাম। তার মাঝখানে আপনারা জানেন আমাদের ফেসবুক লাইভ চলছে ইতিমধ্যে, কিন্তু অনেক প্রশ্ন এসছে ঠিকই, কিন্তু আজ আমাদের হাতে আর সময় নেই, আমাদের চলে যেতে হচ্ছে। তার জন্য বলবো আপনারা অবশ্যই রাই বাংলা দেখতে থাকবেন, আমাদের ডিয়ার ডক্টর দেখতে থাকবেন। ডাক্তারবাবু, আপনাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আবারও পাবো আশা করছি আপনাকে। নিশ্চয়ই। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন রাই বাংলা। নমস্কার। রাই বাংলা।